নমস্কার। আজ আমরা ভারতের শক্তি স্বাধীনতার যাত্রাপথে একটা অসাধারণ মাইলফলক নিয়ে কথা বলব। ভারত এমন একটা প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে যেটা একসময় পশ্চিমের দেশগুলোর সোজাসাপটা বলে দিয়েছিল এটা অসম্ভব, এটা হতেই পারে না। ভাবা যায় আমেরিকা, জাপান, জার্মানির মতো দেশগুলো এই প্রযুক্তির পেছনে প্রায় $50 বিলিয়ন খরচ করার পরেও হাল ছেড়ে দিয়েছিল, আর ভারত সেই কাজটাই করে দেখালো $1 বিলিয়ন কম খরচে। আর এই সাফল্যের সূচনা হলো একটা ঐতিহাসিক দিনে 4 মার্চ 2024। এই দিনেই কালপক্কমে ভারতের প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরটি ক্রিটিক্যালিটি অর্জন করে, মানে সোজা কথায় রিয়্যাক্টরটা চালু হলো, আর এর সাথেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ভারতের পারমাণবিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়। কিন্তু এই মুহূর্তটার আসল তাৎপর্য বুঝতে হলে আমাদের কিন্তু সময়ে অনেকটা পিছিয়ে যেতে হবে সেই মানুষটার কাছে যার মাথা থেকেই পুরো পরিকল্পনাটা বেরিয়েছিল। ইনি হলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, ভারতের পারমাণবিক কর্মসূচির স্থপতি। ওনার একটা খুব সহজ কিন্তু গভীর বিশ্বাস ছিল, একটা সভ্যতা তখনই টিকে থাকে যখন সে শক্তিকে নিজের কাজে লাগাতে শেখে। আর এই বিশ্বাস নিয়েই তিনি তৎকালীন সরকারকে বুঝিয়েছিলেন যে দেশের অস্তিত্ব রক্ষার জন্য এই প্রোগ্রামটা কতটা জরুরি। আর উনি শুধু স্বপ্নই দেখেননি, একটা 100 বছরের লম্বা প্ল্যানও তৈরি করে দিয়েছিলেন। ভাবুন তো একবার, একটা 100 বছরের প্রজেক্ট, যেটা গত 70 বছর ধরে কত সরকার এলো গেল, যুদ্ধ হলো, অর্থনৈতিক সংকট এলো, কিন্তু এই কাজ এক দিনের জন্যও থামেনি। তো কি এই 3 পর্যায়ের কর্মসূচি যা নিয়ে এত কথা হচ্ছে আর যা এখন তার ফাইনাল স্টেজের কাছাকাছি? চলুন এবার একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। এই পুরো প্ল্যানটা কিন্তু অসাধারণ বুদ্ধিমত্তার সাথে ডিজাইন করা। এটা আসলে একটা ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া, যাতে ভারতের হাতে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা সেরা ব্যবহার করা যায়। কালপক্কামের এই রিয়্যাক্টরটাকে বলা হয় ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। এখন এই ব্রিডার কথাটার মানে কি? মানেটা খুব সহজ কিন্তু দারুণ। এই রিয়্যাক্টরটা শক্তি তো তৈরি করেই, কিন্তু তার সাথে সাথে যতটা পারমাণবিক জ্বালানি খরচ করে তার চেয়ে বেশি জ্বালানি তৈরিও করে ফেলে। দারুণ ব্যাপার না? দেখুন কিভাবে প্রত্যেকটা পর্যায়ে পরের পর্যায়ের জন্য রাস্তা তৈরি করছে। প্রথম ধাপে সাধারণ ইউরেনিয়াম ব্যবহার করে শক্তি আর তার সাথে প্লুটোনিয়াম তৈরি হয়। দ্বিতীয় ধাপে এই প্লুটোনিয়ামটাই হয়ে যায় মূল জ্বালানি। এটা শক্তিও দেয়, আবার আরও প্লুটোনিয়াম তৈরি করে। আর এখানেই থোরিয়ামকে যোগ করা হয়, যাতে তৈরি হয় ইউরেনিয়াম 233। আর এই ইউরেনিয়াম 233ই হল তৃতীয় ধাপের মূল খেলোয়াড়, যেটা থোরিয়ামের সাথে মিলে একটা স্বয়ংসম্পূর্ণ শক্তির চক্র তৈরি করবে। মানে সীমিত সম্পদ দিয়ে শুরু করে অফুরন্ত শক্তির দিকে এগিয়ে যাওয়া। এখন দেখুন, এই পুরো প্রক্রিয়াটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্লুটোনিয়াম তৈরি হচ্ছে। আর এই প্লুটোনিয়াম জিনিসটা দুটো খুব বড় কারণে স্ট্র্যাটেজিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান। প্রশ্নটা হলো কেন এই একটা মৌল পারমাণবিক জগতে এতটা গুরুত্ব পায়? আসলে প্লুটোনিয়ামের ভূমিকাটা দ্বিমুখী। একদিকে এটা আমাদের শক্তি নিরাপত্তার জন্য অপরিহার্য, মানে দ্বিতীয় পর্যায়ের রিয়্যাক্টর চালাতে তো এটা লাগবেই, আবার তৃতীয় পর্যায়ে থোরিয়ামের শক্তিকে আনলক করার জন্য এটাই একমাত্র চাবিকাঠি। আর অন্যদিকে দেশের প্রতিরক্ষা সক্ষমতার জন্য এটা সবচেয়ে জরুরি উপাদান। আধুনিক পারমাণবিক অস্ত্রের মূল উপাদানই হল এই প্লুটোনিয়াম। অবশ্য ভারতের সরকারি লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার। এই রিয়্যাক্টর দিয়ে বিভিন্ন জিনিস করা গেলেও আমাদের আসল উদ্দেশ্য হল শান্তিপূর্ণভাবে শক্তি উৎপাদন, মানে এই প্লুটোনিয়াম ব্যবহার করে তৃতীয় পর্যায়ের জন্য ইউরেনিয়াম 233 তৈরি করা। সোজা কথায় আমাদের যাত্রাপথটা হল থোরিয়ামের দিকে। আর এখানেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের চূড়ান্ত লক্ষ্যে, ভারতের পারমাণবিক কর্মসূচির সেই পরম আরাধ্য বস্তু বা হোলি গ্রেয়েলের কাছে, যার নাম থোরিয়াম। জানেন কি, সারা পৃথিবীতে যত থোরিয়াম মজুদ আছে তার একটা বিশাল অংশ ভারতেই রয়েছে। আমাদের দেশের উপকূলের বালিতে এই মৌলটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই ভাণ্ডারটাকে যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি, তাহলে হেসে বলছে প্রায় 700 বছর, হ্যাঁ 700 বছরের জন্য ভারত তার নিজের শক্তির চাহিদা মেটাতে পারবে, সম্পূর্ণ ক্লিন এনার্জি। আর এটাই তো আসল শক্তির স্বাধীনতা, তাই না? এটা থেকেই বোঝা যায় কতটা দূরদর্শী ছিল এই পরিকল্পনাটা। তবে হ্যাঁ, রাস্তাটা এখনও বাকি আছে। এই যাত্রা এখনও শেষ হয়নি। দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে যেতে, মানে বাণিজ্যিক ভিত্তিতে থোরিয়াম ব্যবহার শুরু করার জন্য যে পরিমাণ ইউরেনিয়াম 233 জ্বালানি লাগবে, সেটা জমা করতে এখনও প্রায় 30 থেকে 40 বছর সময় লেগে যাবে। কিন্তু এই সাফল্যটা একটা বিশাল বড় লাফ।
এটা এমন একটা ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে যেখানে শক্তি আসবে আমাদের নিজেদের দেশ থেকে, হবে পরিবেশবান্ধব আর অফুরন্ত। একবার ভাবুন তো, এই প্রযুক্তিটা ভারতের ভবিষ্যৎকে কীভাবে বদলে দিতে পারে। আগামী প্রজন্মের জন্য এটা কি অসাধারণ একটা উপহার হতে চলেছে।